আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম বহির্জাত প্রক্রিয়া আর অন্তর্জাত প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়া মানে ভূপৃষ্ঠের উপরিভাগে যে সমস্ত শক্তি বা প্রক্রিয়াগুলো কাজ করে, ভূপৃষ্ঠের উপরিভাগে যে সমস্ত শক্তি বা প্রক্রিয়াগুলি কাজ করে তাদেরকে বলা হয় বহির্জাত প্রক্রিয়া। বুঝতে পেরেছো? যেমন বহির্জাত প্রক্রিয়ার ভালো করে শোন, যে কোনো অল্প করে পড়ো, ভালো করে শোন। বহির্জাত প্রক্রিয়ার প্রধান উৎস কি? সূর্য। এছাড়া কি যেগুলো তুই দেখতে পাই, বাতাস বা বায়ু যেটাকে বলিস, নদী, সমুদ্র, হিমবাহ, এইগুলো আমরা ওটা অন্তর্জাত। বাইরে চলে আসে কিন্তু ও তো ভিতর থেকে, হ্যাঁ, ওটা কি প্রথম থেকে বাইরে? ভূমিকম্প অন্তর্জাত। বুঝতে পেরেছি? সেটা পরে আসছি আমি। এইবার বহির্জাত প্রক্রিয়ার আবার তিনটে ভাগ আছে। একটা হচ্ছে আরোহণ, একটা হচ্ছে অবরোহণ, আর একটা হচ্ছে পর্যায়ন। বুঝেছো? আরোহণ, অবরোহণ, আর একটা হচ্ছে পর্যায়ন। আরোহণ মানে যে বহির্জাত প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়, তাহলে যে বহির্জাত প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় সেটাকে বলা হয় আরোহণ। আর যে বহির্জাত প্রক্রিয়ার দ্বারা ভূপৃষ্ঠের উচ্চতা হ্রাস পায়, কোথায় মাইক, তাহলে যে প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় সেটাকে বলা হচ্ছে আরোহণ। যে প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উচ্চতা হ্রাস পায় সেটাকে বলা হয় অবরোহণ। আর যে প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠ সমতল পৃষ্ঠে পরিণত হয় তাকে বলা হয় পর্যায়ন। এই যে পর্যায়ন কথাটা প্রথম কে বলেছেন? চেম্বারলিন স্যালিসবেরি। চেম্বারলিন আর স্যালিসবেরি। আর পর্যায়ন কথাটা এসছে পর্যায় কথা থেকে বা গ্রেড কথা থেকে। তাহলে এই পর্যায় বা গ্রেড কথাটা প্রথম কে ব্যবহার করেছেন? গিলবার্ট। হয়েছে? তাহলে এই তিনটে জিনিস কার অসুবিধা বলো? এবার শুনবে। তাহলে যদি বলে গিরিখাত, ক্যানিয়ন, এগুলো কোন প্রক্রিয়ায় গঠিত হয়েছে? আরোহণ, অবরোহণ, নাই পর্যায়ন? অবরোহণ মানে হচ্ছে ক্ষয়। তাহলে এগুলো ক্ষয়জাত ভূমি। হ্যাঁ, পড়েছিস আগের দিন মনে হয় ক্লাস, আমি বলেছিলাম আগের ক্লাসে যারা করেছিস আমি বলেছিলাম। তারপর ধরো বদ্বীপ বা তোমাকে প্লাবন ভূমি, স্বাভাবিক বাঁধ, এগুলো যখন বলবে, অর্থাৎ তোমাকে আগে যে উত্তরটা দেবেই প্রশ্নের কান থেকে, তোমাকে যে উত্তর দাও তোমাকে বলছে স্বাভাবিক বাঁধ কোন প্রক্রিয়া ফলে ঘটে, তাহলে জানতে হবে তোমাকে স্বাভাবিক বাঁধটা কি, সঞ্চয়জাত ভূমিরূপ নাকি ক্ষয়জাত ভূমিরূপ। তাহলে স্বাভাবিক বাঁধ হচ্ছে নদীর সঞ্চয়জাত। সঞ্চয়জাত মানে কোন প্রক্রিয়া? আরোহণ। কারণ কোন প্রক্রিয়া দ্বারা ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়, তাহলে আরোহণ প্রক্রিয়া। আর পর্যায়ন যেটা হচ্ছে, তোমাকে শুধু মনে রাখবে বাক্যের মধ্যে সমতল পৃষ্ঠ বা সমতলীকরণ পৃষ্ঠে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় পর্যায়ন। অর্থাৎ একটা জায়গায় মাটি উঁচু ছিল, সেই জায়গাটায় মাটি কেটে নিয়ে যে জায়গায় নিচু ছিল সেই জায়গায় লেভেল করা। অনেক সময় দেখবি বিয়ে বাড়ি টাড়ি হয় আমাদের গ্রামের দিকে, বা ধানের খামার তৈরি করা হয়। আমাদের খামার বলতে তোরা বুঝিস হয়তো, মানে ধান ঝাড়া হবে, যেখানে বাদা থেকে তুলে ধান ঝাড়া হয়, এটা খামার বলে। ওই জায়গা চেঁচে কোদাল দিয়ে চেঁচে সমান করে গোবর দেওয়া হয়, গোবর দিয়ে এরকম প্লেন করা, কারণ ধান পড়বে, ধান দূরতে হবে, ওই জায়গাটা সমান করা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে পর্যায়ন। আর এই পর্যায়ন কথাটা এসছে কোন কথা থেকে? পর্যায় কথা থেকে। পর্যায়ের ইংরাজি শব্দ হচ্ছে গ্রেড। তাহলে গ্রেড কথাটা প্রথম কে বলেছেন? গিলবার্ট। আর পর্যায়ন কথাটা চেম্বারলিন আর স্যালিসবেরি। এটা খাতায় লিখে নে, চেম্বারলিন ও স্যালিসবেরি।
হ্যাঁ, স্যালিস দন্ত সজে ফেলা আকার ল হসই দন্তস্ব স্যালিস বেরি বয়জে ফেলা আকার র হসই স্যালিস বেরি, বুঝতে পেরেছো? আচ্ছা, এইবার চলে আসি আমরা, যেহেতু পর্যায়ন হলো তাহলে তিনটে আর কার অসুবিধা আছে, বুঝতে পেরেছো? তাহলে যদি বলে সঞ্চয়ের প্রক্রিয়া তাহলে আরোহণ, ক্ষয়ের প্রক্রিয়া অবরোহণ, আর সমতলের প্রক্রিয়া হচ্ছে পর্যায়ন। কথা প্রথম করেছেন। আচ্ছা, এইবার চলে আসি, এখানে পর্যায়ন করতে গেলে তিনটে জিনিস লাগবে, একটা হচ্ছে আবহবিকার, একটা হচ্ছে ক্ষয়ভ্রমণ, একটা নৈবম। তোরা ক্লাস 9-এ পড়েছিস, আমি আমি বলে দিই। তাহলে এইবার পরের স্টেপটা ধরি। পরের স্টেপ হচ্ছে নদী। নদী কাকে বলবো? নদী কাকে বলবো? না, যে স্বাভাবিক জলধারা কোনো উচ্চভূমি থেকে উৎপন্ন হয়ে ভূমির প্রাথমিক ঢাল অনুসরণ করে কোনো হ্রদ বা কোনো জলাশয়ে গিয়ে পতিত হয়, সেটাকে বলা হয় নদী। হ্যাঁ, এই নদী একটা উৎস আছে, একটা মোহনা আছে। এই নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত যে অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আসে তাকে বলা হয় নদী অববাহিকা বা রিভার বেসিন। খুব পরীক্ষায় আসে যে নদী অববাহিকা কি, বুঝতে পেরেছো? আর ধারণ অববাহিকা কি, আগের দিন ক্লাসে বলেছিলাম। ধারণ অববাহিকা মানে হচ্ছে পার্বত্য অংশে নদী যতটুকু স্থান অধিকার করেছে, পার্বত্য অংশে নদী যতটুকু স্থান অধিকার করেছে সেটাকে বলা হয় ধারণ অববাহিকা। আর একটা হচ্ছে জলবিভাজিকা। কি জলবিভাজিকা? না, জলবিভাজিকা হচ্ছে মানে যে জল বিভাজন, মানে যখন কোনো উচ্চভূমির জলকে বিভাজন করে দিয়েছে, ধরো বিন্দা পর্বত। কোনো, ভালো করে শোনো, একদম সহজ ভাষায়, কোনো উচ্চভূমি যখন দুই বা ততোধিক নদী অববাহিকাকে পৃথক করে, ধরো এইটা ধরো একটা পর্বত, তাহলে পর্বতের এদিক থেকে একটা নদী প্রবাহিত হয়েছে, ওদিক থেকে একটা নদী প্রবাহিত হয়েছে, তাহলে ওই পর্বতটাই হচ্ছে জলবিভাজিকা। নদীটাকে দুটো ভাগে ভাগ করতে সুবিধা করে দিয়েছে, বিভক্ত হতে করে দিয়েছে, এই জলবিভাজিকা। সেটাই বলছি, ওই পর্বতটা জলবিভাজিকা, মানে যে উচ্চভূমি পাশাপাশি অবস্থিত দুটি নদী অববাহিকাকে পৃথক করে সেই উচ্চভূমিকে বলা হয় জলবিভাজিকা, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে নদী অববাহিকা কাকে বলে হলো, ধারাবাহিকা কাকে বলে হলো, প্রশ্নগুলো লিখে নে নাকি মুখস্থ থাকবে। নদী অববাহিকা কাকে বলে, ধারাবাহিকা কাকে বলে, আর জলবিভাজিকা হয়েছে। এইবার চলে আসি নদীর গতিবেগ মাপা হয়, অর্থাৎ প্রতি সেকেন্ডে নদী একটি নির্দিষ্ট খাত দিয়ে কতটা জোরে যাচ্ছে, গতিবেগ। যেমন বাইকটা, আর বলি না 40 কিলোমিটার বেগে যাচ্ছে, 50 কিলোমিটার, 60, তাহলে গতিবেগ আছে। তাহলে নদীর গতিবেগ মাপার জন্য দুটো একক ব্যবহার করা হয়, একটা হচ্ছে কিউসেক আর একটা হচ্ছে কিউ মেক। প্রতি সেকেন্ডে যত ঘন ফুট জল প্রবাহিত হয় সেটাকে বলা হয় কিউসেক। তাহলে কি বললাম? প্রতি সেকেন্ডে যত ঘন ফুট জল প্রবাহিত হয় সেটাকে বলা হয় কিউসেক, আর প্রতি সেকেন্ডে যত ঘন মিটার জল প্রবাহিত হয়, ঘন মিটার, সেটা বলে কিউমেক। মিটার মেড মনে থাকবে। তাহলে কি হলো, তুই বল দেখি ঘন কিউসেক কি? নদীর গতিবেগ, ভালো করে শোনো, নদীর গতিবেগ মাপার একককে বলা হয় কিউসেক। আর যেমন প্রতি সেকেন্ডে যত ঘন ফুট জল প্রবাহিত হয় আর প্রতি সেকেন্ডে যত ঘনমিটার জল প্রবাহিত হয় সেটা হচ্ছে কিউমেক। বর্তমানে নদীর গতিবেগ মাপার যন্ত্র এককের নাম হচ্ছে কিউসেক, হয়েছে? আচ্ছা, দোআব কি? দো মানে দুই, আব মানে মধ্যবর্তী অঞ্চল, ঠিক মানে জলবিভাজিকার মতো অবস্থান। দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে বলা হয় দোআব। হ্যাঁ, দুটি নদীর মধ্যবর্তী
অঞ্চলকে বলা হয় দোয়াব। বুঝতে পেরেছো? তাহলে দোয়াব কি হলো, নদী অববাহিকা কি হলো, ধারাবাহিকা কি হলো, নদী অববাহিকা কি হলো। এইবার সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে দীর্ঘতম নদী হচ্ছে নীল নদ সারা পৃথিবীর মধ্যে। আর জল বহনে বৃহত্তম নদী হচ্ছে আমাজন সারা পৃথিবীর। হ্যাঁ, দীর্ঘতম। এইবার চলে আসি ভারতের ক্ষেত্রে। ভারতের সবচেয়ে দীর্ঘতম নদীর নাম কি? গঙ্গা। বৃহত্তম বা জল বহনে বৃহত্তম ব্রহ্মপুত্র। হ্যাঁ, এই ব্রহ্মপুত্র নদীকে স্কাই রিভার বলা হয়। পৃথিবীর সবচেয়ে উচ্চতম নদী ব্রহ্মপুত্র, পৃথিবীর সবচেয়ে উপরে অবস্থিত এই নদী। আর নেই ক্ষয় কাজের প্রক্রিয়া। নদীর ক্ষয় কাজ 5টা পদ্ধতিতে হয়। এক হচ্ছে জলপ্রবাহ ক্ষয়, একটা হচ্ছে ঘর্ষণ ক্ষয়, একটা হচ্ছে অবঘর্ষ ক্ষয়, আর একটা হচ্ছে দ্রবণ ক্ষয়, আর একটা হচ্ছে বুদবুদ ক্ষয়। তাহলে নদীর ক্ষয়ের প্রক্রিয়া কটা? 5টা। কি কি? জলপ্রবাহ ক্ষয় মানে জল যাওয়ার ফলে যখন যে ক্ষয়টা হচ্ছে। তাহলে নদীর ক্ষয়ের প্রক্রিয়া কটা? নদীর ক্ষয়ের প্রক্রিয়া হচ্ছে 5টা। প্রথম ক্ষয় হচ্ছে জলপ্রবাহ ক্ষয়। জলপ্রবাহ ক্ষয় মানে জল যখন যাবে তখন যে ভূমির উপর দিয়ে যাবে তার ফলে যে ক্ষয় হবে, জলপ্রবাহ ক্ষয়। তারপর কি পাচ্ছি আমরা? ঘর্ষণ ক্ষয়। ঘর্ষণ ক্ষয় মানে নদী যখন জল যাচ্ছে তার নদীর নুড়ি কাকর বালির সঙ্গে যখন তলদেশের যে হচ্ছে সেটা হচ্ছে নিজেদের মধ্যে যখন হবে, তো এই এদিকে শোন, এদিকে শোন। তাহলে ঘর্ষণ ক্ষয় কি? ঘর্ষণ ক্ষয় নদী বাহিত নুড়ি কাকর বালি নিজেদের মধ্যে যখন আসবে উপর থেকে, নিজের মধ্যে ধাক্কা খেয়ে যখন ছোট ছোট কোণায় পরিণত হবে, তখন সেটা হচ্ছে ঘর্ষণ ক্ষয়। আর অবঘর্ষ ক্ষয় অবঘর্ষ ক্ষয়টা কি? অবঘর্ষ ক্ষয় হচ্ছে নদী বাহিত বিভিন্ন পদার্থগুলো। তাহলে নদী বাহিত বিভিন্ন পদার্থগুলো যখন নুড়ি কাকর বালি নদীর তলদেশের সঙ্গে ধাক্কাকে যে ক্ষয় করে, এই দুটো পরীক্ষায় পড়ে এইটা, ঘর্ষণ আর অবঘর্ষ। আমরা 3 জনে তিন ভাই জায়গা জমি নিয়ে প্রচুর মারপিট হচ্ছে, ঘর্ষণ ক্ষয়। আর ও আমার প্রতিবেশী, আমাদের 3 জনের দেখে হিংসা, আমাদের 3 জনের সঙ্গে ও ঝগড়া হচ্ছে, অবঘর্ষ ক্ষয়। মাথায় ঢুকেছে? হ্যাঁ, যখন নিজে নুড়ি কাকর বালি যখন পার্বত্য অঞ্চলে যে বড় বড় নুড়ি আসে তাদের নিজেদের মধ্যে যখন ঝগড়াঝাটি হচ্ছে, ঠকাঠকি হচ্ছে, তখন সেটা ঘর্ষণ। আর অবঘর্ষ ক্ষয়টা কি? যখন নুড়ি কাকর বালি যখন নদীর তলদেশের সঙ্গে, বুঝছো, তলদেশের সঙ্গে যে করে সেটা হচ্ছে অবঘর্ষ ক্ষয়। বোঝা গেছে জিনিসটা? তারপর আছে 4 নম্বর আছে দ্রবণ ক্ষয়। দ্রবণ ক্ষয় মানে হচ্ছে কি? চুনা পাথর, ডলোমাইট, জিপসাম এই সমস্ত অঞ্চলে যে ক্ষয় ঘটে, চুনা পাথর ডলোমাইট অঞ্চলে দেখবি জল দিলে সঙ্গে সঙ্গে গলে যায়। তাহলে চুনা পাথর ডলোমাইট অঞ্চলে ক্ষয়ের যে প্রক্রিয়া কাজ করে সেটাকে বলা হয় দ্রবণ ক্ষয়। সব জায়গা হবে না, এইটা সব জায়গা হবে না। কোথায় হবে? যে জায়গায় চুনা পাথর আছে, যে জায়গায় ডলোমাইট আছে, সেটা দ্রবণ ক্ষয়। আর লাস্ট একটা ক্ষয় আছে, সেটা হচ্ছে হ্যাঁ বলে দিচ্ছি, বুদবুদ ক্ষয়। দেখবি তুই যখন জোরে উঁচু থেকে একটা জল ফেল, বালতি ধরে ফেলবি, দেখবি এরকম বাবেল মতো হয়, বালতির জলে বাষ্প মতো, ভিতরে ওটা ফাটিয়ে দেখবি ওর মধ্যে বাষ্প আছে। তাহলে 1 সেন্টিমিটার ব্যাসযুক্ত বাবেল ফেটে গিয়ে 18 কেজি হাতুড়ির ওজনের সমান চাপ দেয় পাথরের উপর।
বুদবুদ ক্ষয়, যার প্রভাবে প্রপাত কূপের সৃষ্টি হয়েছে। বুদবুদ ক্ষয় অর্থাৎ জলপ্রপাতের জলটা যেখানে গিয়ে পড়ে সেখানেই বুদবুদ ক্ষয় শুরু হয়, এবং 1 সেন্টিমিটার ব্যাসযুক্ত বুদবুদ যে ফাটার ফলে 18 কিলো হাতুড়ির ওজনের সমান। হ্যাঁ হ্যাঁ, তো লাগবে তো। এখন তুই যখন এবার আস্তে জল পড়লে তোর কম লাগবে, না হলে তুই যেটা ধরো উপর থেকে কোনো ঝর্ণা নিচে পড়ছে, তুই দেখবি যেখানে পড়ছে সব বাবেল হচ্ছে। অনেক সেই বাচ্চাটা সেই শ্যাম্পু দিয়ে আমরা ছোটবেলা করতো, সেই এরকম বাবেল করে না, উঁচু বল বল মতো, ওটাকে দেখবি জল যেখানে গিয়ে পড়ছে ওটাকে বাবেল, ওটাকে বলা হয় বুদবুদ। বুঝতে পেরেছি? তাহলে এই 5টা ক্ষয়ের মাধ্যমে আমাদের বিভিন্ন ভূমিরূপ গঠিত হচ্ছে। বিভিন্ন ভূমিরূপ কি কি? এটা রুমান নাকি? হ্যাঁ, এবার নদীর ক্ষয়ের ভূমিরূপ, ক্ষয় কাজে ফলে। নদীর ক্ষয় কাজের ফলে আসছে, নদীর ক্ষয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলো কি কি ভালো করে জানতে হবে। নদীর ক্ষয় কাজ, তাহলে নদীর ক্ষয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলো, ক্ষয় প্রক্রিয়া গুলো, ক্ষয় কাজের ফলে সৃষ্টি ভূমিরূপ কি? প্রথম ভূমিরূপ গিরিখাত। গিরিখাত মানে নদীর অবঘর্ষ ক্ষয়ের দ্বারা যখন তলদেশ ক্ষয় পেয়ে আই আকৃতির মতো হবে, আই আকৃতি ও ভি আকৃতি, তখন সেটাকে বলা হয় গিরিখাত। অর্থাৎ যেখানে নদীর নিম্ন ক্ষয় বেশি হবে, পার্শ্ব ক্ষয় কম হবে, যে হ্যাঁ পাশে কম হবে, ওই জন্য আই আকৃতি বলা হয়। আর শুষ্ক অঞ্চলের আই আকৃতি উপত্যকাকে বলা হয় ক্যানিয়ন। তাহলে শুষ্ক অঞ্চলে গিরিখাতকে কি বলবো? ক্যানিয়ন। তাহলে গিরিখাত ও ক্যানিয়ন। তাহলে নদী পার্বত্য অঞ্চলে থেকে যখন ধীরে ধীরে ভূমির ঢাল অনুসারে নিচের দিকে চলে আসে, তখন নদীর সাথে বাহিত নুড়ি কাকর বালির দ্বারা, বড় বড় প্রস্তর খণ্ডের দ্বারা নদীর তলদেশ ক্ষয় হবে, অর্থাৎ নিম্ন ক্ষয় বেশি হবে আর পার্শ্ব ক্ষয়টা কম হবে। এই জন্য আই আকৃতি উপত্যকার সৃষ্টি হয়েছে। এই আই আকৃতি উপত্যকা বলা ক্যানিয়ন, এটা শুষ্ক অঞ্চল। আর গিরিখাতটা তৈরি হয় আর্দ্র অঞ্চলে। এর আকৃতিটা অনেক ক্ষেত্রে ভি আকৃতির মতো, এই ভি। গিরিখাতটা অনেক সময় ভি আকৃতির মতো হয়, আর এটা আই আকৃতির মতো দেখতে হয়। বুঝতে পেরেছিস? এবার হচ্ছে জলপ্রপাত। পরের ভূমিরূপ আমরা পাবো জলপ্রপাত। জলপ্রপাত কি না, যখন কোন উচ্চ স্থান থেকে, জল, হ্যাঁ ওই ঝর্ণা বলতে পারি, জলতলের প্রভেদ বা পার্থক্যকে বলা হয় জলপ্রপাত। জলতলের প্রভেদ বা পার্থক্য বলা হয় জলপ্রপাত। এর 3টে ভাগ আছে। একটা হচ্ছে র্যাপিড, একটা হচ্ছে কাসকেড, আর একটা হচ্ছে ক্যাটারাক্ট। র্যাপিডটা কি? স্বল্প দৈর্ঘ্যের, ছোট দৈর্ঘ্যের জলপ্রপাতকে বলা হয় র্যাপিড। কাসকেডটা কি না, জলপ্রপাতটা যখন সিঁড়ির ধাপের ধাপের মতো, মানে এরকম ভাবে আসে, এই এই হ্যাঁ, এই ধাপে ধাপে, ধরো এই জলটা এখান থেকে পড়ছে, এই ধাপে ধাপে যখন সিঁড়ির ধাপে ধাপে নিচের দিকে চলে যাচ্ছে, তখন সেটাকে বলা হয় কাসকেড। কাসকেড। আর যখন জলপ্রপাত দৈর্ঘ্য স্বল্প হয়, ক্ষুদ্র হয়, তখন সেটা হচ্ছে র্যাপিড, স্বল্প দৈর্ঘ্যের খরস্রোতা জলপ্রপাতকে। আর ক্যাটারাক্টটা কি না, বিপুল পরিমাণ জল নিয়ে যখন প্রচন্ড বেগে শব্দ করতে করতে নিচের দিকে চলে আসে,
তখন সেটাকে বলা হয় ক্যাটারাক্ট। সব হিমবাহ, হ্যাঁ, তাই হিমবাহ তো জল, নদীর উৎস তো হিমবাহ। নদীর উৎস না হলে ওই জন্য নদীর জল অ্যাকচুয়ালি কিন্তু মিষ্টি হয়। নদীর জল না, এইবার যে সমস্ত নদীতে যে, হ্যাঁ, কারণ নদীর জন্ম হচ্ছে ইয়ে জল থেকে, তাহলে বরফ গলা জল বা হিমবাহ গলা জল, বা এইবার হচ্ছে যে যে নদীতে জোয়ার ভাটা হয় সেগুলো হচ্ছে তোমার লবণাক্ত থাকে, কিন্তু এমনি নদীর জল মিষ্টি। এই গঙ্গা, এই ডায়মন্ডের নদী, এই ডায়মন্ডের নদীর জল নোনা, আবার তুই একটু ওদিকে ভিতরের দিকে যাবি, তুই দেখবি নোনা নয়, সেটা মিষ্টি জল। বুঝলে, নদীর জল হচ্ছে স্বাদু জল, যেটাকে মিষ্টি জল বলা হয়। বুঝতে পেরেছো? হ্যাঁ, হ্যাঁ, তা ওটা, আরে আমাদের হিন্দু শাস্ত্রে ওই জলটা না হলে তো কোনো কাজ হবে না। এই আমাদের ধরো আত্মীয় স্বজন মারা গেলে কোনো পুজো অর্চনা, ওই জলটা লাগে, গঙ্গা জল না, গঙ্গা জল না দিলে কোনোটাই হবে না। যেমন ঠাকুরের যে পুজো টুজো হয়, গঙ্গা জল আনতেই হবে, না হলে কিন্তু হবে না। এবার এই ডায়মন্ডের নদী থেকে তুই দেখতে পাই, যখন বেড়াতে যায় দেখবি অনেকে ড্যাম ট্যাম ভর্তি করে নিয়ে যায়, এটাই গঙ্গা। ডায়মন্ডের নদীটা গঙ্গা, এটা গঙ্গার নিম্ন প্রবাহ। আমরা যে গঙ্গা নদী পড়ি, এইটা হচ্ছে হুগলিটা গঙ্গার নিম্ন প্রবাহ, এই গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। এই কদিন আর কদিন বাদে সেই গঙ্গাসাগর মেলা, সারা পৃথিবী জুড়ে লোক আসবে। তো এই সব যেটা সাধু সন্ন্যাসী, তুই ভাব ওই সাধু ভিড় হয়, অনেক লোক আসে সাগরে, গঙ্গাসাগর ওই জন্য তো বিখ্যাত। তাহলে এই হচ্ছে, তাহলে জলপ্রপাত হলো, আর হচ্ছে হিমদ্রোণী আছে, এইগুলো মোটামুটি তোমরা আছে আসতে। একটা হচ্ছে তোমার প্রপাত কূপ। প্রপাত কূপটা কি না, জলপ্রপাতের জলটা যেখানে গিয়ে সরাসরি পড়ছে সেখানে যে গর্তের সৃষ্টি হচ্ছে সেটাকে বলা হয় প্রপাত কূপ। বড় বড় গর্ত, তার তো ঝর্ণার জল দিয়ে হয় না, তুই যে কোনো জায়গায় বারবার যদি একটা জায়গায় পড়ে দেখবি বড় গর্তের সৃষ্টি হয়ে যাবে, তাহলে এটাকে বলা প্রপাত কূপ। অর্থাৎ জলপ্রপাতের জলটা নিচে গিয়ে যেখানে পড়ছে সেটাকে বলা হয় প্রপাত কূপ। বুঝতে পেরেছিস? এইবার আর একটা আছে মন্থকূপ। মন্থকূপটাকে, এই দুটো খুব পরীক্ষায় পড়ে, এদিকে তাকা, এই হয়ে এসছে ভালো করে। মন্থকূপটা কি না, মন্থকূপ হচ্ছে নদী ধরো এই বয়ে চলেছে, এবার এই নদীর তলদেশে অবঘর্ষ প্রক্রিয়া, আমি বুঝিয়েছিলাম অবঘর্ষ মানে কি, আমাদের পরিবারের সঙ্গে পাশের বাড়ি ঝগড়া হচ্ছে, তাই না? তাহলে নদীবাহিত নুড়ি কাকর বালি যখন নদীর তলদেশে ক্ষয় পেরম গর্ত, বস্তুলাকার গর্তের সৃষ্টি হয়, তখন সেটাকে বলা হয় মন্থকূপ বা পট হোল। নদীর তলে এটা খুব পড়ে, পরীক্ষা খুব পড়ে। তাহলে মন্থকূপ সৃষ্টি হয় অবঘর্ষ প্রক্রিয়া, আর প্রপাত কূপ সৃষ্টি হয় যেটা জলপ্রপাতের তলতে, সেটা বুদবুদ ক্ষয়, বুদবুদ আমরা বলেছি, বুদবুদ ক্ষয়ের মাধ্যমে এই প্রপাত কূপ গঠিত হয়, আর মন্থকূপটা গঠিত হয় অবঘর্ষ ক্ষয়ের মাধ্যমে গঠিত হয়। এইগুলো হচ্ছে নদীর ক্ষয় কাজের ফলে গঠিত ভূমিরূপ। তাহলে পৃথিবীর দীর্ঘতম নদী নীলনদ, পৃথিবীর বৃহত্তম নদী হচ্ছে আমাজন, ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা, ভারতের বৃহত্তম নদী হচ্ছে ব্রহ্মপুত্র। বুঝতে গেলাম? আচ্ছা, এই যে জলপ্রপাত বললাম, ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি? কুঞ্চিকল। কুঞ্চিকল ভারতের উচ্চতম জলপ্রপাত। পৃথিবীর উচ্চতম সান্টো অ্যাঞ্জেল, সান্টো অ্যাঞ্জেল হচ্ছে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত, আমেরিকা যুক্তরাষ্ট্রের সান্টো অ্যাঞ্জেল, ওরিনাকো নদীর তীরে হচ্ছে সান্টো অ্যাঞ্জেল। এইবার শোনো, এইবার এইগুলো গেল ক্ষয়জাত ভূমিরূপ, তাহলে ক্ষয়জাত ভূমিরূপ গুলো হলো, ক্ষয় প্রক্রিয়া গুলো হলো। এইবার সঞ্চয়জাত প্রক্রিয়া, এই নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ গুলো কি কি আছে? হ্যাঁ, তোমাকে সোজা আছে, হ্যাঁ এইগুলো দেয় পরীক্ষা। তাহলে প্রথম হচ্ছে পলল শঙ্কু। পলল শঙ্কু অর্থাৎ নদী পার্বত্য অঞ্চল ছেড়ে যখন
মালভূমি অঞ্চল বা সমভূমিতে নেমে যায়, তখন ভূমির ঢালটা, ধরো নদীটা এই ছিল, তাহলে এই নদীটা এই ছেড়ে এইখানে নামছে, যখন নেমে যাবে ভূমির ঢালটা কমে যাওয়ার ফলে নদী বাহিত নুড়ি কাকর বালিগুলো যখন পাদদেশে, কোথায়, পর্বতের পাদদেশে ত্রিকোণাকার ভূমিরূপ গঠন করবে, তখন সেটাকে বলা হয় পলল শঙ্কু। আর এই পলল শঙ্কুটা যখন নদী দ্বারা বিচ্ছিন্ন হবে, তখন এটা হয়ে যাবে পলল ব্যাজনী। পলল ব্যাজনী, তাহলে পলল শঙ্কু, পলল ব্যাজনী, বুঝতে পেরেছো? আর কি হয়, মিয়েন্ডার বা নদী বাঁক, মিয়েন্ডার, মিয়েন্ডা আর একটা ভূমিরূপ, মিয়েন্ডার বা নদী বাঁক, সেটা কি না, নদী তার গতিপথে যখন কোনো শক্ত পায়, তার শক্তি হারিয়ে ফেলছে, তখন আর তাকে ক্ষয় করতে পারে না, নদী সেগুলোকে এড়িয়ে গিয়ে এঁকে বেঁকে চলে যায়, এঁকে বেঁকে, এটা বলে মিয়েন্ডার। তুরস্কের মিয়েন্ডর্স নদীর নাম অনুসরণ করে এটা মিয়েন্ডর নামকরণ করা হয়েছে, বুঝতে পেরেছো? এটা নদী বাঁক বা মিয়েন্ডার। তারপর হচ্ছে প্লাবন ভূমি, প্লাবন ভূমি, প্লাবন ভূমিটা কি, প্লাবন ভূমি, নদী যখন বন্যা হয় তখন দুকুল ছাপিয়ে, নদীর দুকুল ছাপিয়ে পলিগুলো এসে নদীর অববাহিকায় যে পলিস্তর গঠন করে, সেটাকে বলা হয় প্লাবন ভূমি। আর প্লাবন ভূমির উপর বছর পর বছর পলি জমতে 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 উঁচু যে বাঁধের সৃষ্টি হয়, সেটাকে বলবো আমরা স্বাভাবিক বাঁধ, স্বাভাবিক বাঁধ। তাহলে কি কি হলো, পলল শঙ্কু, পলল ব্যাজনী, মিয়েন্ডার বা নদী বাঁক, প্লাবন ভূমি, স্বাভাবিক বাঁধ হয়েছে। আর একটা আছে বদ্বীপ। বদ্বীপটা কি, বদ্বীপটা হচ্ছে নদী পার্বত্য অঞ্চল ছেড়ে যখন সমভূমির মধ্যে দিয়ে মোহনায় পড়ে, মোহনার পড়ার আগে, একদম মোহনায় গঠন করছে কি হচ্ছে, ত্রিকোণাকার বদ্বীপের মতো, ত্রিকোণাকার, যার গ্রিক শব্দ ডেল্টা, এবং এটা বলেছে হেরোডোটাস প্রথম, সেটাকেই বলা হচ্ছে আমাদের বদ্বীপ। পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম কি, পৃথিবীর বৃহত্তম গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। আর একটা আছে নদী চর বা নদী দ্বীপ, আলাদা নদীর দ্বীপ আলাদা, নদীর বদ্বীপ আলাদা। নদী দ্বীপটা কি না, ওই পার্বত্য অঞ্চল থেকে বয়ে আনা নুড়ি কাকর বালি যখন নদীর গতিপথে, সেটা মাঝখানে হতে পারে, সেটা নদীর এক ধারে হতে পারে, যেটা জলে নিমগ্ন থাকে, জলে ভেসে ওঠে না, কখন ভেসে ওঠে, ভাটার সময়, খুব যখন ভাটায় তখন দেখতে পাবি, এছাড়া ও নদীর জলে নিমগ্ন থাকে, সেটাকে বলা হয় নদী চর বা নদী দ্বীপ। পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ হচ্ছে ইল হাদা মারাজো, আমাজন নদী। আর ভারতের বৃহত্তম নদী দ্বীপ হচ্ছে মাজুলি, হ্যাঁ মাজুলি, ব্রহ্মপুত্র নদী। তাহলে কি হলো, ভারতের বৃহত্তম নদী দ্বীপ হচ্ছে মাজুলি, আর পৃথিবীর হচ্ছে ইল হাদা মারাজো, বুঝতে পেরেছো? তাহলে এই হলো তোমাদের নদীর ক্ষয়কাজ আর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। তোমরা এই হ্যাঁ, তো এই পর্যন্ত তাহলে আমরা কি জিনিস পড়লাম ভালো করে শোনো, আমরা বলে দিচ্ছি। তাহলে নদীর ক্ষয় কার্যের ফলে প্রক্রিয়াগুলো কি কি, ক্ষয়ের প্রক্রিয়াগুলো কি কি, একবার করে রোমন্থন বলে। ক্ষয়ের প্রক্রিয়া 5টা, একটা হচ্ছে জলপ্রবাহ ক্ষয়, একটা হচ্ছে বুদবুদ ক্ষয়, একটা ঘর্ষণ ক্ষয়, একটা অবঘর্ষ ক্ষয়, আর একটা হচ্ছে দ্রবণ ক্ষয়। ক্লিয়ার? এবার নদীর ক্ষয়জাত প্রক্রিয়ার ফলে গঠিত ভূমিরূপ গুলো কি কি পেলাম আমরা, গিরিখাত পেলাম, ক্যানিয়ন পেলাম, জলপ্রপাত পেলাম, আমরা পেলাম প্রপাতকূপ, আমরা পেলাম হচ্ছে মন্তকূপ বা পটহোল, আমরা এইগুলো সঞ্চয়িত ভূমিরূপ পেলাম। আমরা আর কেউ বলতে পারো আই আকৃতি উপত্যকা, ভি আকৃতি উপত্যকা, এটাও বলা যায়। সঞ্চয়তের মধ্যে কি কি পেলাম আমরা, সঞ্চয়তের মধ্যে পেলাম পলল শঙ্কু, পলল ব্যাজনী, প্লাবন ভূমি, স্বাভাবিক বাঁধ, নদী চর বা নদী দ্বীপ, বদ্বীপ, আর মিয়েন্ডার বা নদী বাঁধ। আমরা পেলাম পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম কি, গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপ। আমরা পেলাম পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপের নাম কি, নদী দ্বীপ হচ্ছে ইল হাদা মারাজো। আমরা পেলাম ভারতের বৃহত্তম নদী দ্বীপের নাম কি, সেটা হচ্ছে মাজুলি, বৃহত্তম নদী দ্বীপ। হ্যাঁ, আর গ্রিক শব্দ ডেল্টার মতো দেখতে হচ্ছে বদ্বীপ, এবং বদ্বীপ নামকরণ করেছেন কে, হেরোডোটাস। বদ্বীপ নামকরণ করেছেন কে, হেরোডোটাস বদ্বীপ নাম করে। এই আর প্রপাতকূপটা গঠিত হয় কোন এর ফলে, প্রপাতকূপটা গঠিত হয়
বুদবুদ ক্ষয়ের মাধ্যমে, বুদবুদ জলপ্রপাতের পাদদেশে। আর অবঘর্ষ প্রক্রিয়া যেটা বর্তুলকার গর্তের মতো গঠিত হয় সেটাকে